সন্ধ্যার ফ্লাইট। কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ায় চড়ে আমরা রওনা দিলাম ফুকেটের উদ্দেশ্যে। কিন্তু ফুকেট এয়ারপোর্টে নামতেই বুঝলাম আবহাওয়া আজ আমাদের পক্ষে নেই। ইমিগ্রেশন শেষ করে বাইরে বেরিয়ে দেখি অঝোর ধারায় বৃষ্টি নামছে। এয়ারপোর্ট থেকে বাসে চড়ে বসলাম পাতংয়ের দিকে। রাস্তা ভিজে চকচকে, জানলার কাছে বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ছে। যখন হোটেল কালেকশন ও লামুন পাতংয়ে পৌঁছালাম, ঘড়িতে তখন রাত 11টা। রিসেপশনে আমাদের নামে রাখা ছিল একটা চিরকুট আর রুমের চাবি নিজেদের মতো করেই চেক ইন করে নিলাম। প্রতি রাতের ভাড়া পড়েছিল প্রায় 1900 টাকা। কিন্তু পরদিন আমার জন্য যে কী অপেক্ষা করছিল তা তখনও আমি কল্পনাও করতে পারিনি। পাতং এর আগেও অনেকবার এসেছি, প্রতিবারই লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করেছি। এবার ঠিক করলাম স্কুটিতেই ঘুরব। কিন্তু রেগুলার বাইক চালালেও স্কুটি চালানোয় যে খুব একটা অভ্যস্ত নই, তার মাসুল যে এভাবে গুনতে হবে বুঝিনি। হেলমেটটাই সেদিন আবার জীবন বাঁচিয়েছিল। পাতং বিচ থেকে কামালা বিচের রাস্তাটা পাহাড়ি, আঁকাবাঁকা। আমার স্কুটির গতি তখন প্রায় 60। হঠাৎ বাঁকটা চোখে পড়তেই গতি কমাতে গেলাম। তারপর কি হলো বুঝে ওঠার আগেই আমি আর আমার পেছনের যাত্রী ছিটকে পড়লাম রাস্তায়। কিছুক্ষণের জন্য আমি জ্ঞান হারিয়েছিলাম, যদিও নিজে সেটা টেরই পাইনি। শুধু মনে হচ্ছিল একের পর এক ঘটনা ঘটে চলেছে চোখের সামনে। আমি রাস্তার পাশের গার্ডরেলের নিচে আটকে আছি, সহযাত্রী আমার হেলমেট খুলে দিচ্ছে, একটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। আমাকে তুলে বসানো হলো, কিন্তু আমি বারবার পড়ে যাচ্ছিলাম। ডান চোখের ভ্রু কেটে গিয়েছিল, চোখের নিচটাও থেতলে গেছে। আমার সহযাত্রীর হাত পা ছড়ে গিয়েছিল অনেকটা জায়গা জুড়ে। পুলিশ এসে নিয়ে গেল আমার ড্রাইভিং লাইসেন্স আর পাসপোর্ট। ততক্ষণে আমাদের সঙ্গী বন্ধুরাও চলে এসেছে আর একটা বাইকে করে। অ্যাম্বুলেন্সে করে আমাদের দুজনকে নেওয়া হলো পাতং জেনারেল হাসপাতালে। ভ্রুতে 8টা স্টিচ পড়ল, সঙ্গে টিটেনাসের টিকা। বাইরে এসে দেখি আমার সহযাত্রী তখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। আরও ঘণ্টাখানেক পর তাকেও রিলিজ দেওয়া হলো। মাঝখানে পুলিশ আশাপাশের লোকজনের সাথে কথা বলে আশ্বস্ত হয়ে আমার লাইসেন্স ও পাসপোর্ট ফেরত দিয়ে গেল হসপিটালে। তারপর ক্লান্ত শরীর আর একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমরা ফিরলাম হোটেলে। একটু পরেই পুলিশ খবর দিয়ে ডেকে নিলেন স্কুটির মালিককে। বাইকটা তার কাছে বুঝিয়ে দিতে হবে। আমাদের বন্ধুরা তখন এগিয়ে এসে তার সাথে কথা বলল, আশ্বস্ত করল স্কুটি মেরামতে যা খরচ হবে আমরাই সেটা বহন করব। বলে রাখা ভালো, স্কুটি ভাড়া নেওয়ার সময় জামানত হিসেবে আমাদেরই একজনের পাসপোর্ট জমা রাখা হয়েছিল। সন্ধ্যার দিকে যখন পাসপোর্ট ফেরত নিতে গেলাম, তারা আমাদের হাতে ধরিয়ে দিল একটা বিল। স্কুটি মেরামতের খরচ 22,850 থাই বাত। আর কি করার, বিলটা পরিশোধ করেই আমরা ফিরে পেলাম পাসপোর্ট। দুর্ঘটনার ধকল তখনও শরীরে মনে লেগেছিল, তার উপরে এই বাড়তি খরচ। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় কথা ছিল আমরা দুজনেই নিরাপদ আছি। দুর্ঘটনা ঘটার আগের ভিডিও এটা। বুঝতে পারছি, এটা হচ্ছে ইঞ্জিন ব্রেক আর এটা হলো নর্মাল ব্রেক, যেটা হাইড্রোলিক ব্রেক। হ্যাঁ, পরের 2 দিন কেটে গেল হোটেলের বিছানায় ব্যথা নিয়ে এপাশ-ওপাশ করতে করতে। শরীরের প্রতিটা নড়াচড়ায় মনে করিয়ে দিচ্ছিল কি ধকলটাই না গেছে গত 2 দিনে। রাস্তায় বের হলেই মানুষ তাকিয়ে থাকত
হাসতো। কেউ কেউ মজা করে জিজ্ঞেস করত, কি বক্সিং করেই হাল হয়েছে নাকি? হাসি ছাড়া আর কি বা করার ছিল। শরীর কিছুটা সামলে নিয়ে আমরা রওনা দিলাম পরের গন্তব্যের দিকে। ফুকেট থেকে বিমানে চড়ে পৌঁছালাম ব্যাংকক, আর সেখান থেকে বাসে চেপে বসলাম পাত্তায়ার পথে। পাত্তায়া আমরা উঠলাম বিচের কাছেই ছোট্ট এক হোটেল, সুরিনা হোটেলে। প্রতি রাতের ভাড়া পড়েছিল প্রায় ২,৫০০ টাকা। পরদিন সকালে আমরা রওনা দিলাম কোহলান আইল্যান্ডের উদ্দেশ্যে। দুর্ঘটনার ধকল পেছনে ফেলে নতুন উদ্যমে আবার শুরু হলো আমাদের যাত্রা। পাতায়ার বিখ্যাত বাংলা রোড পার হয়ে আমরা এগিয়ে চললাম ফেরিঘাটের দিকে। আমাদের হোটেল থেকে হাঁটা দূরত্ব মাত্র ২০ মিনিট। সকালের এই হাঁটাটা ছিল বেশ প্রাণবন্ত। রাস্তার দুপাশে থাইল্যান্ডের চিরচেনা রং বেরঙের দোকানপাট, আর বাতাসে ভেসে আসছিল সমুদ্রের সেই চেনা গন্ধ। এখান থেকেই ফেরি ছাড়ে কোহলান দ্বীপের উদ্দেশ্যে। মাথাপিছু ভাড়া মাত্র ৩০ বাত। বাংলাদেশি টাকা হিসেব করলে যা দাঁড়ায় প্রায় ১০৫ টাকার মতো। থাইল্যান্ডে ১ বাত মানে বাংলাদেশি টাকায় প্রায় ৩.৫ টাকা। মানে খুব বাজেট ফ্রেন্ডলি একটা আইল্যান্ড ট্রিপ, যেটা মিস করার কোনো মানেই হয় না। আর ফেরিতে ওঠার আগে চলুন একটু দেখে নিই কোহলানের নীল জলে কি অপেক্ষা করছে আমাদের জন্য। টিকিট কাটতে হবে এখানে ৩০ বাত। না, লাগবে না। তা না ঠিক
আমার সময় কনফার্ম হয়ে আসতে হবে মোটামুটি ফিল আপ হয়ে গেলে ছেড়ে দেয়। হ্যাঁ 9:45 বসে ওকে হলে সারে দিতে ওখানে নাইমে কাউন্টারে জিজ্ঞেস করে দেখো পরে একটু ওই পাশ দিয়ে ধরো তো। আমারে দেখা যায় অবশেষে আমাদের ফেরি এসে পৌঁছালো কোহলান দ্বীপে। আস্তে আস্তে নেমে পড়লাম জেটি থেকে, আর চোখের সামনে ভেসে উঠল এক টুকরো স্বপ্নের মতো দৃশ্য। স্বচ্ছ নীল জল, সাদা বালির সৈকত, আর চারপাশে থাইল্যান্ডের সেই চিরচেনা প্রশান্তি। মনে হচ্ছিল যেন সময়টা এখানে এসে থমকে গেছে। চলুন এবার দেখে নেওয়া যাক কোহলান দ্বীপে আমাদের জন্য আর কি কি অপেক্ষা করছে। স্পিডবোট তো এখান থেকে ছাড়া যায়, তাই তো দেখতেছি আমি। স্পিডবোটের ইয়ে আলাদা আমার। হ্যাঁ ইয়ে আলাদা। হ্যাঁ ওইদিকে না, ওইখানে হইতে পারে। এইদিকে একটা পাওয়া যাবে। কালারফুল প্রোডাকশনটা যদি হয়, প্রোডাকশনটা কমপ্লিট হবে। আর না, আমরা এখানে আসতে ডেটিং করতে। হ্যাঁ এগুলা ইয়া না, রিলেশন না, আসছে টাইম পাস। নাবান পিয়ার এটাই হলো নাবান, নাবান পিয়ার। এটা একটা আরেকটা অন্য নাম। ওম বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। জগতের সকল প্রাণী ওই যে বিভিন্ন বিচি যাচ্ছে নিয়ে যাচ্ছে। ওম বুদ্ধং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। জগতের সকল প্রাণী সুখী হোক।
হ্যাঁ না না এটা তো আলাদা রাস্তা দিয়ে পর কাছে জন্মদিন পছন্দ খায় আপনার এই জিনিসগুলো খুব ভালো হ্যাঁ মানে ডাক্তারি করে তারপর যখন বলছে যে ইয়ে আছে ওর হালাল না ইউ ক্যান গো 7-11 বলে দিয়েছে যে এখানে খাই না ওখানে চলে যাও লার্নের নোয়াল বিচে কাটানো সময়টা ছিল সত্যিই মন ভালো করা। শান্ত জল আর নিরিবিলি পরিবেশে কিছুটা সময় নিজের মতো করে কাটিয়ে নিলাম আমরা। এবার ফেরার পালা। নোয়াল বিচ থেকে আমরা চলে এলাম তাওয়েন বিচে, কারণ এখান থেকেই ফেরি ছাড়ে পাটায়ার উদ্দেশ্যে। রান্নার কি স্মেল আসতেছে! কি জানি একটা মশলা আছে সব কিছু হ্যাঁ ফেরি টিকিট তো ওই পাশে, কোথায় ওই পাশ দিয়ে যেতে হবে। কয়টা এখন কয়টা বাজে এখন কয়টা বাজলো রে? তাহলে আমরা সেভাবে ফেরির ওখানে এখন 11টা। 11টা
ইয়ে ভালো করে খাও। 12টা এখান থেকে কি ওই যে ডাব দুধ কিছু খাই খাওয়ার পরে খাওয়া শুধু ছায় দাঁড়াতে হবে। আজকে এখানে নামবি না? তুই এখানে নামবি টামবি না? খাই বিয়ার খাই। তা ওয়েন বিচের ফেরিঘাটে দাঁড়িয়ে শেষবারের মতো চোখ বুলিয়ে নিলাম খোহলার্নের নীল জলে। অল্প সময়ের এই দ্বীপ ভ্রমণ যেন মন ছুঁয়ে গেল। লীলা দেখার জন্য জাহাজের উপরে মাছকুল মাছকুলের সঙ্গে নিজেদের চাদর দিয়ে বানাবে যদি উড়ে না যায়। সে ঝড় প্রত্যক্ষ করতে করতে অনেক যায়। আমাদের অসুবিধা নেই। 就结束的时候你就送黑油盆就完了，对吧？想想吧。好，然后那是后浪大，浪好大。 তার মানে তো ছিল একটা আগেই ছাড়া। মানুষরা তো এখন যাবে না, যারা আসছে তারা 2 মিনিট পরে যাবে, 3টা থেকে যাবে। 2টাতে মনে চাপ হয়েছে, আমরা তো মাত্র 2টা দিচ্ছি, এরকম ধরে আরও 4-5টা।然后坐在后面的就是他们那个船员啊，前面开的100多万。 তা
বাই বাই ব্যাংকক। দুপুর গড়াতেই এবার পালা ব্যাংকক ফেরার। স্ট্রিট ফুডের স্টল থেকে ফ্রাইড রাইস খেয়ে গেলাম পাটায়া বাস স্ট্যান্ড। সেখান থেকে আমরা উঠে পড়লাম ব্যাংককগামী বাসে। অবশেষে পৌঁছে গেলাম ব্যাংককের ব্যস্ত শহরে। আমাদের হাতে ছিল ঠিক একটা দিন ব্যাংককে কাটানোর শেষ সুযোগ। তার আগে পরদিন ভোরে ছিল ঢাকা ফেরার ফ্লাইট। চলুন দেখে নেওয়া যাক ব্যাংককের শেষ দিনটা কিভাবে কাটালাম আমরা। আপনিও যদি ভ্রমণ ভালোবাসেন, নতুন নতুন জায়গা ঘুরে দেখার গল্প আর বাস্তব ট্রাভেল এক্সপিরিয়েন্স উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজ এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো পথ, নতুন কোনো গল্প আর নতুন এক অভিযানে। ধন্যবাদ।